Hello everyone, welcome to my channel Planet D Trails. কেদারনাথ যাত্রা কমপ্লিট করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বদ্রীনাথ। চতুর্থ দিনে আমরা সোনপ্রয়াগ থেকে রওনা দিই বদ্রীনাথের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, লম্বা পথ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়েই শুরু হয় আমাদের এই যাত্রা। বদ্রীনাথ যাওয়ার রাস্তা শুধু সুন্দরই নয়, অনেকটাই রোমাঞ্চকর। এই পুরো পথটাই হিমালয়ের কোলে তৈরি হয়েছে। রাস্তার দুপাশে দেখা যায় বিশাল বিশাল পাহাড় আর অদ্ভুত আকৃতির পাথরের স্তূপ। রাস্তার ধারে আমরা যেসব বিশাল পাথর আর পাহাড়ের দেওয়াল দেখতে পাই, সেগুলোর অনেকটাই তৈরি হয়েছে গ্রানাইট, নাইস আর মেটামরফিক রক দিয়ে। হাজার হাজার বছর ধরে তাপ, চাপ আর প্রকৃতির বিভিন্ন প্রক্রিয়ার কারণে এই পাথরগুলো আজকের এই রূপ নিয়েছে। এই পুরো পথটাই খুব খাড়া পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। অনেক জায়গায় পাহাড়ের ঢাল খুবই অস্থির হওয়ার জন্য এখানে প্রায় ল্যান্ডস্লাইড হয়ে থাকে, বিশেষ করে যোশীমঠ আর ভানেরপানি অঞ্চলের কাছে। এই সব কিছু মিলিয়ে বদ্রীনাথ যাওয়ার পথটা শুধু একটা পাহাড়ি রাস্তা নয়, বরং হিমালয়ের গঠন আর শক্তির এক জীবন্ত উদাহরণ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে রাতের দিকে পৌঁছে যাই বদ্রীনাথ। তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই সেদিন আর ঘোরাঘুরি না করে আমরা হোটেলে ডিনার সেরে রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিই। সবচেয়ে ভালো ব্যাপার ছিল আমাদের হোটেলের লোকেশন। হোটেলটা ছিল একেবারে বদ্রীনাথ মন্দিরের কাছাকাছি। পরের দিন সকালে হোটেলের সামনে দাঁড়ালেই চারপাশে বিশাল পাহাড় আর ঠান্ডা হাওয়া। পুরো পরিবেশটাই যেন একেবারে শান্ত আর পবিত্র মনে হচ্ছিল। এই পর্বতটা যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নীলকণ্ঠ পর্বত। এর উচ্চতা প্রায় 6500 মিটার। সূর্য ওঠার সময় এই পাহাড়ের চূড়ায় আলো পড়লে একেবারে সোনালি হয়ে যায়, তাই একে গাড়ওয়াল কুইনও বলা হয়। স্থানীয় লোককাহিনী অনুসারে একসময় কেদারনাথ আর বদ্রীনাথ যাওয়ার একটাই ডিরেক্ট রাস্তা ছিল। একজন পুরোহিত পাপ করেছিলেন, যার ফলে ভগবান শিব অসন্তুষ্ট হয়ে নাকি এই দুটি পবিত্র স্থানের মধ্যে নীলকণ্ঠের বিশাল উঁচু শিখর স্থাপন করেন, যা এই দুটো জায়গাকে আলাদা করে দেয়। ভোরবেলাতেই বেরিয়ে পড়া হয় বদ্রীনাথ মন্দির দর্শনের জন্য। মন্দিরের দিকে যেতে যেতে চারপাশে ভক্তদের ভিড় আর পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা মন্দিরের এই দৃশ্য সত্যি মন ভরিয়ে দেয়। মন্দিরে যাওয়ার আগে একটা ছোট্ট ব্রিজ বা পুল পার হতে হয়। সেই পুলের নিচ দিয়েই বয়ে চলেছে অলকানন্দা নদী। পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা সেই নদীর দৃশ্য সত্যি অসাধারণ সুন্দর। এই নদী কিন্তু গঙ্গা নদীর একটি প্রধান উৎসধারা। বদ্রীনাথ মন্দির চারধামের মধ্যে একটি আর পঞ্চবদ্রীর একটি অংশ হিসেবে পরিচিত হয়। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন এখানে কঠোর তপস্যা করেছিলেন, তখন এই পুরো এলাকাটাই বরফ আর ঠান্ডায় ঢাকা ছিল। ভগবান বিষ্ণুকে রক্ষা করার জন্য দেবী লক্ষ্মী বদ্রী গাছের রূপ ধারণ করেন এবং তাকে ছায়া দেন। সেই থেকেই এই জায়গার নাম হয় বদ্রীনাথ, অর্থাৎ বদ্রী গাছের অধিপতি। মন্দির প্রাঙ্গণের কাছেই রয়েছে বিখ্যাত তপ্তকুণ্ড। এটি একটি প্রাকৃতিক গরম পানির কুণ্ড। উচ্চ সালফারের কারণে বাইরে ঠান্ডা আবহাওয়া নির্বিশেষে জল সারা বছর প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখে। আধ্যাত্মিক দিক দিয়ে এটিকে আবার ভগবান অগ্নির আবাসস্থল বলেও মনে করা হয়, যেখানে তীর্থযাত্রীরা মূল মন্দিরে যাওয়ার আগে তাদের আত্মাকে শুদ্ধ করার জন্য এবং অসুস্থতা নিরাময়ের জন্য একটি পবিত্র স্নান করেন এখানে। বর্তমানে এই মন্দিরটি আদি শঙ্করাচার্য প্রায় 8ম শতকে পুনরুদ্ধার করেন বলে মনে করা হয়।
সেই সময় থেকেই এই মন্দির ধীরে ধীরে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়। মন্দিরের চারপাশে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, যার মধ্যে রয়েছে নৃসিংহ, লক্ষ্মী, গরুড়, গণেশ এবং নরনারায়ণ সহ আরও 15টির অধিক দেবতাদের মূর্তি। বদ্রীনাথ মন্দিরটি আসলে নর আর নারায়ণ পাহাড়ের মাঝখানে অবস্থিত। পুরাণ অনুযায়ী ঋষি নর ও নারায়ণ হলেন দুই যমজ ভাই, যাদেরকে ভগবান বিষ্ণুর যৌথ অবতার হিসেবে বিবেচনা করা হয়, যারা মানবাত্মা মানে নর এবং দেবতা মানে নারায়ণের চিরন্তন মিলনের প্রতিনিধিত্ব করে। ধর্ম রক্ষার জন্য তারা বদ্রীনাথে ধ্যান করতেন বলে বিশ্বাস করা হয়। সব মিলিয়ে বদ্রীনাথ ধামের এই অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। পাহাড়, নদী আর মন্দিরের সেই শান্ত পরিবেশ, সব কিছু মিলিয়ে জায়গাটা যেন একেবারে অপার্থিব ছিল। এই ভিডিওর পরের অংশে আমরা যাব ভারতের শেষ গ্রাম মানা ভিলেজে, যেখানে রয়েছে ভীমপুল, সরস্বতী নদী, আরও অনেক আশ্চর্য জায়গা। সেই অভিজ্ঞতা দেখার জন্য অবশ্যই সাথে থাকুন। দেখা হবে পার্ট 2-তে। বাই।